অনার্স তৃতীয় বর্ষ প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা আমরা পড়ছিলাম জেনেটিক্স ও প্রাণী প্রজনন এই কোর্সটি, কোর্স কোড 23-3105। আমরা আজকে এই কোর্সের 16 নম্বর অধ্যায় দেখব। অধ্যায়ের নাম হচ্ছে ক্রোমোজোম ম্যাপিং এবং আমাদের আজকের পাঠ্যের বিষয়বস্তু হচ্ছে ক্রোমোজোম ম্যাপিং। তো ক্রোমোজোম ম্যাপিংয়ের ক্ষেত্রে আমরা প্রথমে সংজ্ঞাতে আসি। ক্রোমোজোম ম্যাপিং কাকে বলে? আমি আগে একটু রিডিং বলছি। লিঙ্কেজের ধারণা ও ক্রসিং ওভার থেকে কি পরিমাণ রিকম্বিনেন্ট অপত্য উৎপন্ন হয় তার উপর ভিত্তি করে ক্রোমোজোমের উপর জিনের অবস্থান চিহ্নিত করার পদ্ধতিকে ক্রোমোজোম ম্যাপিং বলে। তাহলে এখানে দেখো কয়েকটা বিষয়। লিঙ্কেজ ধারণা, লিঙ্কেজ কী জিনিস এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। ক্রসিং ওভার কী জিনিস এটাও আমরা জানি, এবং ক্রসিং ওভারের ফলেই কিন্তু তৈরি হয় নতুন রিকম্বিনেশনের যেই অপত্য বা জিনোটাইপ বা আমরা বলতে পারি বৈশিষ্ট্য সেটা। এবং এই দুটো বিষয়ের উপরে ভিত্তি করে কি করা হয়? জিনের অবস্থান, এবং সেটা সাধারণত একই ক্রোমোজোমে এই জিনের অবস্থানটা নির্ণয় করা হয়, এবং এই নির্ণয় করার যে পদ্ধতি সেটাকে বলা হয় হচ্ছে ক্রোমোজোম ম্যাপিং বা লিঙ্কেজ ম্যাপিং বা জিন ম্যাপিংও বলা হয়ে থাকে। তাহলে এখানে আমাকে দুটো বিষয় মাথায় রাখতে হবে, যে লিঙ্কেজ এবং ক্রসিং ওভার এবং তার ফলে উৎপন্ন রিকম্বিনেন্ট অপত্য। এই বিষয়গুলোকে যখন আমি মাথায় রাখবো তখন আমার ক্রোমোজোম ম্যাপিংটা সহজ হবে। এর একক হচ্ছে ম্যাপ ইউনিট, এমইউ বা সেন্টিমর্গান, তবে বেশি ব্যবহৃত হয় সেন্টিমর্গান এই এককটা। তো ক্রোমোজোম ম্যাপিং করতে হলে আমাদেরকে দুটো বিষয় মাথায় রাখতে হবে। অলরেডি আমরা সংজ্ঞাতেই দেখে আসলাম। তো প্রথম যেটা সেটা হচ্ছে লিঙ্কেজ জিনের উপস্থিতি জানতে হবে। তো লিঙ্কেজ জিনের উপস্থিতি কিভাবে জানতে হয় আমরা দেখব পরে আরও। তো কেন লিঙ্কেজ এটা আমাকে জানতে হবে ক্রোমোজোম ম্যাপিং করতে গেলে? তো সাধারণত লিঙ্কড জিন আমরা কি জানি, যে একই ক্রোমোজোমে যদি এমন কিছু জিন থাকে যারা বংশ পরম্পরায় পরস্পরের সাথে সঞ্চারিত হতে চায় বা হয়ে থাকে, তো সেক্ষেত্রে কি হয় যে এদের ভেতরে ক্রসিং ওভার খুব কম হয়। এবং সাধারণত লিঙ্কড জিন হলে আমরা একটা বিষয় শিওর হই যে সেটা একই ক্রোমোজোমে অবস্থিত। এটাই হচ্ছে এখানকার মূল বিষয়। তো সেটা কীরকম? ধরো এইটা এক জোড়া জিন, এক জোড়া ক্রোমোজোম, এখানে অনেকগুলা জিন আছে। তো এরা যদি লিঙ্কড জিন হয় তাহলে একই ক্রোমোজোমে থাকবে, কিন্তু যদি এরা লিঙ্কড না হয় তাহলে কি হবে? এরা এখানে আর এখানে ভিন্ন ক্রোমোজোমে, এটা ধরো 3 নম্বরে, এটা ধরো 5 নম্বর জোড়ায় আছে, তাহলে কিন্তু এই জিনের ম্যাপিং করা আমার বা এই ক্রোমোজোমের ম্যাপিং করা আমার সম্ভব না। সম্ভব আমাকে কখন হবে? যখন জিনগুলা লিঙ্কড হবে, অর্থাৎ একই ক্রোমোজোম অবস্থিত হলে এরা দুজন পরস্পর থেকে কত দূরে আছে সেটা বের করার মাধ্যমে মূলত আমরা ক্রোমোজোম ম্যাপিংটা করে থাকি। তো সেক্ষেত্রে কী হয়? প্রথমে ধরো এই দুটো বের করলাম বা এই 3টা বের করলাম, তারপরে কি হয়? এই দুটো বা 3টের সাথে আরেকটা নিয়ে আমরা এটা, এভাবে যতগুলো জিন থাকে তাদের একটা ক্রোমোজোমে যতগুলো জিন থাকে তাদের আমরা নির্দিষ্ট আপেক্ষিক দূরত্ব নির্ণয়ের মাধ্যমে এই ক্রোমোজোম ম্যাপিংটা করা হয়ে থাকে। তো সাধারণত যদি মেন্ডেলের দ্বিতীয় সূত্রে আমরা দেখেছি, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমী হচ্ছে লিঙ্কেজ, যার কারণে এই লিঙ্কেজ জিন যদি উপস্থিত থাকে সেখানেই আমরা এই ক্রোমোজোম ম্যাপিংটা করতে পারবো। তো এরপরের আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ক্রসিং ওভার ভ্যালু বা রিকম্বিনেন্ট ফ্রিকোয়েন্সি জানতে হবে। ক্রসিং ওভার ভ্যালু সেটা আবার কি? ক্রস ওভার তো আমরা বুঝেছি। ক্রসিং ওভার ভ্যালু বা রিকম্বিনেন্ট ফ্রিকোয়েন্সি বলতে মূলত বোঝাচ্ছে যে ক্রসিং ওভারের ফলে যে নতুন কম্বিনেশনের অপত্য সৃষ্টি হচ্ছে সেটা কত পার্সেন্ট সৃষ্টি হচ্ছে, সেটাই মূলত হচ্ছে ক্রসিং ওভার ভ্যালু বা রিকম্বিনেন্ট ফ্রিকোয়েন্সি। তো সেটা জানার একটা সূত্র আছে, সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ফ্রিকোয়েন্সি সমান সমান হচ্ছে মোট রিকম্বিনেন্ট সংখ্যা ডিভাইডেড বাই মোট অপত্য সংখ্যা গুণ 100। তো সাধারণত কি হয়, একটা জেনারেশন থেকে আমি শুরু করি, সেটাকে আমরা বলি প্যারেন্ট। তো প্যারেন্ট থেকে আমরা পরবর্তী জেনারেশন যেটা আসে সেটাকে আমরা বলি অপত্য সংখ্যা। তো প্যারেন্টে আমরা যেই কম্বিনেশন নেই সেই কম্বিনেশন ছাড়া যদি অপত্য বংশধরের নতুন কম্বিনেশন পাওয়া যায় সেই কম্বিনেশনটাকে মূলত বলা হচ্ছে রিকম্বিনেন্ট সংখ্যা।
তো ওই রিকম্বিনেন্টের টোটাল সংখ্যাটা ভাগ করতে হবে ওই প্রজন্মে যতগুলা বংশধর আছে সকল বংশধরকে দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে যেটা পাওয়া যাবে সেটাই মূলত হচ্ছে রিকম্বিনেন্ট ফ্রিকোয়েন্সি। এবং এই রিকম্বিনেন্ট ফ্রিকোয়েন্সি কিন্তু দুটো জিনের মধ্যে দূরত্বটাকে নিয়ন্ত্রণ করে। যত পার্সেন্ট দূরত্ব আমরা পাবো, ধরো 1% যদি দূরত্ব হয় তাহলে সেটা 1 ম্যাপ ইউনিট বা 1 সেন্টিমর্গান দূরত্ব হিসাবে ধরা হয়ে থাকে। তো আমরা এগুলো অঙ্কের মাধ্যমে দেখব এবং এই চ্যাপ্টারটা তোমরা একটু ভালো করে দেখবা, এ কারণে যে এখানে অঙ্ক টাইপের কোশ্চেনগুলো বেশি হয়ে থাকে। সো এই সূত্রগুলো যদি একটু বুঝো তাহলে তোমাদের জন্য এগুলো অনেক সহজ মনে হবে। তো ক্রোমোজোম ম্যাপিং করতে গেলে আমরা টেস্ট ক্রস করে লিঙ্কড জিন কিনা তা বের করতে হবে। ক্রসিং ওভার ভ্যালু কীভাবে বের করতে হয় সেটা তো আমরা আগের স্লাইডে দেখলাম। এখন লিঙ্কড জিন কিনা সেটা আমরা কীভাবে বুঝবো, বুঝতে হলে যে টেস্ট ক্রস করে জানতে হবে। তো টেস্ট ক্রস করে যদি আমরা এর অনুপাতটা পাই 1:1:1:1, তাহলে সেটা হচ্ছে লিঙ্কড জিন না। কারণ আমার লিঙ্কেজ জিন হলে তারা একই ক্রোমোজোমে অবস্থিত হবে তখনই আমি ক্রোমোজোম ম্যাপিংটা করতে পারবো। তো যদি লিঙ্কড জিন না হয় তাহলে তো আমার ক্রোমোজোম ম্যাপিং করাটা হবে না। এজন্য আগেই আমরা জানবো হচ্ছে লিঙ্কড জিন কিনা। এবং সাধারণত হয় কি যে লিঙ্কড জিন যদি না হয় তাহলে সাধারণত এদের অনুপাতটা তো ওটা হবেই না এবং রিকম্বিনেন্ট ফ্রিকোয়েন্সি 50%-এর কম হয়ে থাকে। যদি 50%-এর কম হয়ে থাকে তাহলে আমরাও এটা থেকেও বুঝতে পারি কিন্তু যে জিনগুলা লিঙ্কড। তাহলে দুটো বিষয়ের মাধ্যমে আমরা লিঙ্কড জিন জানতে পারবো। এক হচ্ছে টেস্ট ক্রসের রেজাল্ট, যেখানে 1:1:1:1 যদি না হয় তাহলে সেটা লিঙ্কড জিন হবে। এবং যদি রিকম্বিনেন্ট ফ্রিকোয়েন্সি 50%-এর কম হয় তাহলেও সেক্ষেত্রে আমরা বলবো যে জিনগুলা লিঙ্কড জিন। আচ্ছা, আমরা এই যে 4 ধরনের ফিনোটাইপ যদি সমান অনুপাতে পেলে জিনগুলা লিঙ্কড হবে না এবং রিকম্বিনেন্ট ফ্রিকোয়েন্সি 50%-এর কম হলেও জিনগুলা লিঙ্কড হবে। জিনের সংখ্যা নির্ণয় করতে হবে, অর্থাৎ আমি কতগুলো জিন নিয়ে কাজ করছি, 2টো জিন নিয়ে কাজ করতে পারি, 3টা জিন নিয়ে কাজ করতে পারি, 4টা জিন নিয়ে কাজ করতে পারি। সো এগুলোকে মাথায় রেখে আমার এই ফ্রিকোয়েন্সিগুলা বের করতে হবে। ক্রসিং ওভার ভ্যালু বা রিকম্বিনেন্ট ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে হবে। কীভাবে নির্ণয় করতে হবে সেটা তো আগের স্লাইডেই আমরা দেখে আসলাম। আচ্ছা, রিকম্বিনেন্ট ফ্রিকোয়েন্সির পার্সেন্টেজকে জিনদ্বয়ের মধ্যে দূরত্ব হিসাবে ধরতে হবে। ওই যে বললাম যে 1% সমান 1 ম্যাপ ইউনিট বা 1 সেন্টিমর্গান দূরত্ব। তাহলে 15% যদি রিকম্বিনেন্ট ফ্রিকোয়েন্সি হয় তাহলে দুটো জিনের মধ্যে দূরত্ব হবে 15 সেন্টিমর্গান, অর্থাৎ পার্সেন্টেজকে একক হিসাবে ধরতে হবে। এখন আমরা ক্রোমোজোম ম্যাপিংয়ের ক্ষেত্রে এটা ক্রসিং ওভার যে ঘটে এটা 2টো লোকাসের মধ্যে ঘটতে পারে, 3টা লোকাসের মধ্যেও ঘটতে পারে। তো 2টো লোকাসের মধ্যে যখন ঘটে তখন আমরা কিভাবে এর ফ্রিকোয়েন্সিটা বের করি। তো এখানে দেখো যে আমি ফিনোটাইপ, জিনোটাইপ এবং একটা নাম্বার দেখিয়েছি যে এদের সংখ্যাটা কত। তো প্যারেন্টাল যে ফিনোটাইপ সেটা নেয়, এখানে আমার অফ স্প্রিং যেটা ছিল সেটার ফিনোটাইপটা আমি দেখিয়েছি। তো গ্রে শর্ট এটার সংখ্যাটা হচ্ছে 127, আর ব্ল্যাক লং এটার সংখ্যাটা হচ্ছে 124, গ্রে লং এটার সংখ্যা হচ্ছে 23, আর ব্ল্যাক শর্ট এটার সংখ্যা হচ্ছে 26। এখন এখান থেকে আমার বের করতে হবে কোনটা রিকম্বিনেন্ট প্রোজেনি আর কোনটা হচ্ছে প্যারেন্টাল প্রোজেনি। এটা বের করার খুব সহজ উপায় হচ্ছে যে সব থেকে বেশি সংখ্যক প্রোজেনি যেখানে আমি পাবো সেটাই হচ্ছে আমার প্যারেন্টাল কম্বিনেশন, অর্থাৎ প্যারেন্টাল কম্বিনেশন সব থেকে বেশি হয়। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই দুটো অংশে হচ্ছে সব থেকে সংখ্যা বেশি, যার কারণে এটা হচ্ছে একটা প্যারেন্ট আর এটা হচ্ছে আরেকটা প্যারেন্টের কম্বিনেশন। আর এখানে যেটা কম সংখ্যায় থাকে সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ফ্রিকোয়েন্সি হয়ে থাকে বা রিকম্বিনেন্ট সংখ্যা হয়ে থাকে। তাহলে প্রথম দুটো হচ্ছে প্যারেন্টাল এবং শেষের দুটো হচ্ছে রিকম্বিনেন্ট। এখান থেকে আমরা কিভাবে রিকম্বিনেন্ট ফ্রিকোয়েন্সি বের করব। তাহলে রিকম্বিনেন্ট ফ্রিকোয়েন্সি সমান সমান আমরা তো সূত্রটা জানি যে মোট রিকম্বিনেন্ট সংখ্যা ডিভাইডেড বাই মোট অপত্য সংখ্যা গুণ হচ্ছে 100। তো সেক্ষেত্রে আমার এখানে টোটাল যদি আমি যোগ করি, এখানে হচ্ছে রিকম্বিনেন্ট সংখ্যাটা হবে 49 আর টোটাল সংখ্যা হচ্ছে 300 গুণ 100 এবং এটা ক্যালকুলেশন করে আমার পাওয়া যাবে হচ্ছে
16.33%। অর্থাৎ এটা হচ্ছে দুটো জিনের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা। তাহলে এভাবে আমরা মূলত বের করে থাকি যে রিকম্বিনেন্ট ফ্রিকোয়েন্সির মাধ্যমে যেই দুটোর ক্রসিং ওভার ঘটেছে সেই দুটো লোকাসের মধ্যে তাদের দূরত্ব, অর্থাৎ বি প্লাস এবং ভিজি প্লাস বা বি ভিজি এর ভেতরে যে দূরত্ব সেটা হচ্ছে 16.33 সেন্টিমর্গান। এটা তো গেল হচ্ছে দুটো লোকাসের ক্ষেত্রে। এখন যখন তিনটা লোকাস আসবে তখন এখানে আমার তিন ধরনের ক্রসিং ওভার ঘটে থাকে। একটা হচ্ছে সিঙ্গেল ক্রসিং ওভার 1, সিঙ্গেল ক্রসিং ওভার 2 ঘটে এবং ডাবল ক্রস ওভার ঘটে। তো আমরা দেখি কিভাবে এই জিনিসটা মূলত তোমাদের দুটো লোকাসের ক্ষেত্রে বের করাটা খুবই সহজ, যেটা আমি দেখালাম। তিনটা হলে কিভাবে তুমি বের করবে সেটার জন্য এই টাইপের অঙ্কগুলো একটু জটিল হয়ে থাকে এবং এই টাইপের অঙ্কগুলোতে একটু তোমাদের সমস্যা হয়। তো এইটা একটু তোমরা বোঝার চেষ্টা করবে ভালোভাবে। তো আমি প্রথমে ধরলাম এখানে আমার তিনটা লোকাস পি কিউ আর তিনটা জিন। তো সিঙ্গেল ক্রস ওভার 1 সেক্ষেত্রে আমার কি ঘটবে, যে এর টেস্ট ক্রসের মাধ্যমেই আমরা সাধারণত জানি যে কোথায় কোথায় এই ধরনের হয়ে থাকে। তো এর টেস্ট ক্রস মানেই হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের যে জিনোটাইপ জিনগুলা থাকে তার সাথে ক্রস ঘটানো হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমার এখানে যদি প্রথম দুটো জিন অর্থাৎ পি আর কিউ এর মধ্যে যদি ক্রস ওভারটা ঘটে, সেক্ষেত্রে আমার যে নতুন কম্বিনেশনটা আমি পাবো সেটা হবে এমন রিকম্বিনেন্ট। এবং দেখো এখানে কে কে পজিশন চেঞ্জ করেছে, যে পুরা এই অংশটাই পজিশন চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ ছোট হাতের কিউ ছোট হাতের আর উপরে চলে গিয়েছে এবং বড় হাতের কিউ বড় হাতের আর নিচে চলে আসছে। তাহলে প্রথম দুটো জিনের মধ্যে যদি ঘটে তাহলে আমার শেষের দুটো জিনের অবস্থান চেঞ্জ হবে। মাথায় রাখবে কোথায় কোথায় অবস্থানটা চেঞ্জ হচ্ছে। প্রথম দুটো জিনের মধ্যে যদি ক্রসিং ওভার ঘটে তাহলে শেষের দুটো জিনের অবস্থান চেঞ্জ হবে। সেকেন্ড সিঙ্গেল ক্রস ওভার যেটা ঘটে সেটা যদি আমার শেষের দুটো জিনের মধ্যে ঘটে, অর্থাৎ কিউ এবং আর এর মধ্যে যদি ঘটে থাকে, তাহলে আমার রিকম্বিনেন্ট ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে এরকম। এবং সেক্ষেত্রে দেখো শুধুমাত্র কার অবস্থান চেঞ্জ হবে, শেষের যেই দুটো জিন থাকে তাদের অবস্থান চেঞ্জ হয়। তাহলে প্রথম দুটো জিনের মধ্যে ক্রসিং ওভার ঘটলে শেষের দুটো অবস্থান চেঞ্জ হয়, আর শেষের দুটো জিনের মধ্যে যদি ক্রসিং ওভার ঘটে তাহলে শুধুমাত্র শেষের জিনটার অবস্থান চেঞ্জ হয়। তার মানে আর উপরে চলে যায়, স্মল আর উপরে চলে গিয়েছে আর ক্যাপিটাল আর নিচে চলে আসছে। কিন্তু ডাবল ক্রসিং ওভার যখন ঘটবে তখন পি কিউ এবং কিউ আর দুটোর মধ্যেই ঘটছে, অর্থাৎ দুটো স্থানে আমার ক্রসিং ওভার ঘটছে। সেক্ষেত্রে আমরা যেই রিকম্বিনেন্ট অফস্প্রিং পাবো তার জিনোটাইপটা হবে এরকম। এবং এক্ষেত্রে শুধুমাত্র মাঝখানেরটার অবস্থান চেঞ্জ হবে। তাহলে এই স্লাইডটা যদি তুমি খুব ভালোভাবে বুঝো তাহলে এই ধরনের যে অঙ্কগুলো থাকবে সেগুলো তোমার যে কোথায় সিঙ্গেল ক্রস ওভার হচ্ছে কোথায় ডাবল ক্রস ওভারের প্রয়োজনীয়গুলো পাওয়া যাচ্ছে সেটা বের করা খুব সহজ হবে। তাহলে প্রথম দুটো জিনের মধ্যে যদি ক্রস ওভার ঘটে শেষের দুটো জিনের অবস্থান চেঞ্জ হবে। শেষের দুটো জিনের মধ্যে যদি ক্রস ওভার ঘটে শেষের জিনটার অবস্থান চেঞ্জ হবে। এবং ডাবল ক্রস ওভার হলে শুধুমাত্র মাঝখানের জিনটার অবস্থান চেঞ্জ হবে। অর্থাৎ জিনের অর্ডার আমি কিন্তু খুব সহজে এখান থেকে আইডেন্টিফাই করতে পারবো শুধুমাত্র এই ক্রসিং ওভার প্রোডাক্টটা দেখে, যে কোন জিনটা কোন জায়গায় অবস্থান করে। তো এক্ষেত্রে আমরা ক্রসিং ওভারের যে ধাপটা দেখব সেটা হচ্ছে 4টা ধাপে হয়। এক হচ্ছে প্রথম ধাপে আমাকে কী করতে হবে, যেই অঙ্কটা বা যেই সংখ্যাগুলো দেওয়া থাকবে সেখান থেকে বের করতে হবে প্যারেন্ট এবং ডাবল ক্রসিং ওভার অপত্য কারা সেগুলা। সেকেন্ড ধাপে আমার কী করতে হবে, এই প্যারেন্ট এবং ডাবল ক্রসিং ওভারের যে অপত্যগুলো পাবো তাদের জিনের পর্যায়ক্রমিক অবস্থান তুলনা করে আমাদেরকে পর্যায়ক্রমিক মানে কোন জিনটা, এই যে তিনটা জিনের মধ্যে কে কার পরে আছে বা কে কার, আমি তো এখানে দেখালাম পি কিউ আর, এমনও তো হতে পারে পি আর কিউ আছে বা কিউ পি আর আছে।
সো সেক্ষেত্রে কার অবস্থান কোথায় সেটা কার মাধ্যমে আমরা বের করতে পারবো, প্যারেন্টাল কম্বিনেশন আর ডাবল ক্রসিং ওভারের তুলনা করে। আচ্ছা, জিনগুলোর মধ্যে সিঙ্গেল ক্রসিং ওভার যে দুইটা সেটা নির্ণয় করতে হবে, তারপরে রিকম্বিনেন্ট ফ্রিকোয়েন্সি বের করে এদের মধ্যকার দূরত্ব বের করতে হবে। তো কিভাবে করব আমরা প্রথমে ধাপ বাই ধাপ দেখি। তো এখানে আমার একটা অঙ্ক বা তোমাদের যে একটা উদাহরণ দেওয়া আছে, মনে করো যে পিকিউআর আমি যেটা তোমাদেরকে দেখিয়েছি আগে সেটাই দেখালাম বিভিন্ন সংখ্যা। তো এখান থেকে আমার প্রথম ধাপে যেটা আসবে টোটাল প্রয়োজনীয় হচ্ছে 100, প্যারেন্টাল কম্বিনেশন কোনটা আর ডাবল ক্রসিং ওভার কোনটা এটা আমাকে বের করতে হবে। তো এক্ষেত্রে যেটা হয় যে সর্বোচ্চ সংখ্যক যেটা থাকে সেটাই হচ্ছে প্যারেন্টাল এবং সর্বনিম্ন সংখ্যায় হচ্ছে ডাবল ক্রসিং ওভার। তো দেখি আমার এখানে হচ্ছে সর্বোচ্চ এরা এটা আর এইটা, তাহলে এটা হচ্ছে প্যারেন্টাল এবং সব থেকে কম আছে এই দুটো, তাহলে এই দুটো হচ্ছে আমার ডাবল ক্রসিং ওভার। প্রথম ধাপ শেষ। দ্বিতীয় ধাপে কী করতে হবে, এই দুটোর জিনোটাইপ আমাকে কম্পেয়ার করতে হবে, করে বের করতে হবে এই জিনের অর্ডার। তাহলে দেখো এই দুটো আর এই দুটো, তো এখানে আমার যদি দেখি দেখো কার অবস্থান চেঞ্জ হয়েছে, এখানে পিকিউআর আছে, কোনো সমস্যা নেই। এই যে ডাবল ক্রসিং ওভার ঘটেছে এখানে কোন জায়গার জিনটার অবস্থানটা চেঞ্জ হয়েছে। সাধারণত ডাবল ক্রসিং ওভারে দেখবো আমরা মাঝখানে যেইটারই অবস্থান চেঞ্জ হবে সেটা হচ্ছে মাঝখানে চলে আসবে। তাহলে যদি দেখি প্যারেন্টাল কম্বিনেশন আর ডাবল, এটা হচ্ছে একটা প্যারেন্ট, সেক্ষেত্রে এই ক্রসিং ওভারে চেঞ্জ হয়েছে কোথায়, এইটা, এটা তো একটা গেল। আর আরেকটার ক্ষেত্রে যদি আমার দেখি প্যারেন্টাল পিকিউআর এবং এখানে দেখো এই যে অবস্থান চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেহেতু আমরা আগেও শিখেছি যে ডাবল ক্রসিং ওভারে কে চেঞ্জ হবে, শুধুমাত্র কিউ চেঞ্জ হবে। তাহলে এই ক্ষেত্রে কিউ এখানে আর এই ক্ষেত্রে কিউ এখানে চলে আসছে। আমরা যদি আগের স্লাইডটা দেখি তাহলেও কিন্তু সেম বুঝবো। এই যে দেখো যে এখানে এদের দুজনের অবস্থান চেঞ্জ হয়েছে, যার কারণে এটাই হচ্ছে আমার মাঝখানের অর্ডার। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে আমার জিনের অর্ডারটা হবে পি প্রথমে থাকবে, কিউ মাঝখানে থাকবে আর শেষে থাকবে। কিন্তু যদি এরকম হতো পি কিউ ছোট হাতের পি কিউ কিন্তু আর এখানে আসছে আর এখানে আসছে, যদি এই চিত্রটা আসতো তাহলে অবশ্যই এ চলে আসতো মাঝখানে, অর্থাৎ অর্ডারটা হতো পি আর কিউ। কিন্তু যেহেতু কিউ এর অবস্থান চেঞ্জ হয়েছে অবশ্যই কিউ থাকবে মাঝখানে। এই স্লাইডে আমাদের এখানে দেখো মাঝখানেরটায় অবস্থান চেঞ্জ হয়েছে। তাহলে এখন জিনগুলোর মধ্যে সিঙ্গেল ক্রসিং ওভার দুইটা নির্ণয় করতে হবে। তো এখানে আমার চারটার ভেতরে কোন দুটো হচ্ছে সিঙ্গেল ক্রস ওভার সেটাকে আইডেন্টিফাই করতে হবে। তো সেক্ষেত্রে প্রথম যদি এখানে হয় তাহলে আমার অবস্থানটা চেঞ্জ হয় এই দুটো, এটা তো আমরা আগেই শিখেছি। তো সেক্ষেত্রে দেখো পিকিউ আর নিচেরটা আছে পিকিউআর, তাহলে এটা হচ্ছে আমার সিঙ্গেল ক্রস ওভার 2 এবং বাকিটা কিন্তু সিঙ্গেল ক্রস ওভার ওয়ান আর বাকিটা সিঙ্গেল ক্রস ওভার 2ই থাকে। বাট তারপরেও আমরা যদি করে দেখি তাহলে দেখো এখানে অবস্থান চেঞ্জ হয়েছে, এই যে এটা পাওয়া গেছে। তাহলে এরা হচ্ছে সিঙ্গেল ক্রস ওভার 2। তাহলে আমরা ডাবল ক্রস ওভার, সিঙ্গেল ক্রস ওভার 1, সিঙ্গেল ক্রস ওভার 2 এবং প্যারেন্টাল ফিনোটাইপ সব কিছু খুঁজে পেয়েছি। এখন আমার জিনগুলোর মধ্যে দূরত্ব বের করতে হবে। তো প্রথম যেটা আমার ছিল সেখানে ক্রসিং ওভার ঘটেছিল প্রথম দুটো জিনের মধ্যে, অর্থাৎ আমার দূরত্ব হবে পি এবং কিউ দ্বয়ের মধ্যকার দূরত্ব। সূত্র হচ্ছে যে রিকম্বিনেন্ট ফ্রিকোয়েন্সি বের করতে হলে আমার সিঙ্গেল ক্রস ওভার 1 তার সাথে যোগ করতে হবে ডাবল ক্রস ওভার এবং টোটাল প্রয়োজনীয়। এটা হচ্ছে আমার সিঙ্গেল ক্রস ওভার, এটা হচ্ছে আমার ডাবল ক্রস ওভার। তো 78 যোগ 82 যোগ 4 যোগ 2 আর টোটাল প্রয়োজনীয় হচ্ছে আমার 1000, এর সাথে 100 গুণ করলে আমি পাবো হচ্ছে 16.6%, অর্থাৎ পি এবং কিউ জিনদ্বয়ের মধ্যে আমার দূরত্ব হচ্ছে 16.6। এখন
আমার সিঙ্গেল ক্রসওভার 2 যেটা ছিল সেটা হচ্ছে পরের দুটো শেষের দুটো জিনের মধ্যে দূরত্ব, অর্থাৎ হচ্ছে ক্রসওভার যেহেতু, তাহলে কিউ এবং আর জিন দ্বয়ের মধ্যে দূরত্ব একই সূত্র। তাহলে এই হচ্ছে আমার সিঙ্গেল ক্রসওভার 2 আর এটা হচ্ছে আমার ডাবল ক্রসওভার। আগে আমরা দেখেছি, এটা করলে আমরা এর মানটা পাবো 8%। এখন যদি আমরা কি করব, এই দূরত্বটাকে আমরা বসাই, তাহলে আমরা দেখি পি এবং কিউ এর মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে 16.6 সেন্টিমর্গান, এবং কিউ এবং আর এর মধ্যে আমার দূরত্বটা হচ্ছে 8 সেন্টিমর্গান। অর্থাৎ এই হচ্ছে ক্রোমোজোম ম্যাপিং বিষয়টা। তোমরা আশা করি বুঝতে পেরেছ, এবং বইয়ে আরেকটু যদি উদাহরণগুলো দেখো তোমার কাছে আরও সহজ মনে হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। নেক্সট ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।